হ্যালো এভরিওয়ান, কুকিং অ্যাট বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঘরে দই বানাতে গিয়ে অনেকেরই হয়তো কমপ্লেইন থাকে, দইটা ঠিকঠাকভাবে বসে না, পানি থেকে যায়, অথবা দইয়ের স্বাদটা ঠিক দোকানের মতো হয় না। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরেই পারফেক্টভাবে দোকানের মতো দই তৈরি করতে পারবেন, তাও আবার দইয়ের বীজ ছাড়াই। আজকের রেসিপিটা এক্সপেরিমেন্টাল। আসলে আমি পরীক্ষা করে দেখতে চেয়েছিলাম আমরা খাবার পরেও পাত্রে যে দই লেগে থাকে, তো ওই দইকে ব্যবহার করে পুনরায় আবার দই তৈরি করা যায় কিনা। এবং মাশাআল্লাহ রেজাল্টটা এতটাই ভালো পেয়েছি যে সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমি বলবো 100-এ 110% পারফেক্ট হয়েছে। তো চলুন দেখে নিই কীভাবে এই দই তৈরি করতে হয়। বিভিন্ন রেসিপিতে ব্যবহার করার জন্য কিন্তু আমরা টক দই কিনে ঘরে রেখে থাকি। তো যে টক দইয়ের কৌটাটা দেখছেন এখানে, এটা আমি কিছুদিন আগে কিনে এনেছিলাম। এখন এটা শেষ হয়ে গিয়েছে এবং খাবার পরেও দেখুন দইয়ের কিছুটা অংশ এর নিচে লেগে আছে। এখানে প্রায় 1 চা চামচ টক দই অবশিষ্ট রয়েছে। আর আমরা কম বেশি সবাই জানি দই তৈরি করতে কিন্তু দইয়ের বীজ অবশ্যই দরকার পড়ে। তো আজকের দই তৈরিতে কিন্তু দইয়ের বীজ হিসেবে আমি এই 1 চা চামচ অবশিষ্ট দই ব্যবহার করব। প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি এবং 2 চা চামচ পানি। এবার চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আমরা বাজার থেকে যে দই কিনে আনি সেটা কিন্তু একটু ব্রাউন কালারের হয়ে থাকে, আর সেজন্যই আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি, এতে করে আমাদের এই দইয়ের কালারটাও দোকানের মতোই হয়। তবে যারা কালার করতে চাচ্ছেন না তারা কিন্তু ক্যারামেলটা না করে সরাসরি দুধের মধ্যে চিনি দিয়ে সেই দুধ দিয়ে দই বসাতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখবেন ক্যারামেলের কালারটা ডার্ক ব্রাউন কালার হয়ে এসেছে। ভিডিওতে যেমন দেখছেন এর থেকে বেশি কালার করতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এখন এর মধ্যে আমি প্রায় 200 গ্রামের মতো তরল দুধ দিয়ে দিচ্ছি। এখন ক্যারামেলটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন ক্যারামেলটা দুধের সাথে সম্পূর্ণভাবে মিশে গিয়েছে এবং দুধের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। দুধটাকে ততক্ষণ পর্যন্ত জ্বালাতে হবে যতক্ষণ না দুধটা কমে অর্ধেক হয়ে যায়। আমি এখানে 200 ml লিকুইড মিল্ক দিয়েছিলাম, তো এটা কমে গিয়ে এখন কিন্তু প্রায় 100 ml হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে সামান্য একটু ঠান্ডা করে নিচ্ছি। কেনা দইয়ের উপরে কিন্তু একটু ছিদ্র ছিদ্র ভাব থাকে, তো যারা এরকম টেক্সচার চাচ্ছেন তারা একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে দুধটাকে নেড়েচেড়ে এভাবে উপরে ফেনা তুলে নিতে পারেন। দুধটা এখন কুসুম গরম অবস্থায় আছে, অর্থাৎ খুব বেশি ঠান্ডাও না আবার খুব বেশি গরমও না, আপনার হাত সহ্য করতে পারে এমন গরম অবস্থাতেই আছে। এখন এই কুসুম গরম দুধটা আমি সেই দইয়ের পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে দইয়ের সাথে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশাতে হবে যেন দইয়ের কোনো প্রকার দানাদার অংশ এর মধ্যে না থাকে। এটা সম্পূর্ণভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবং আমার মনে হচ্ছে দইয়ের তুলনায় এই পাত্রটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, আর সেজন্য আমি আরেকটা ছোট পাত্রে এটা ট্রান্সফার করে নিচ্ছি। এখন পাত্রটিকে ঢাকনা দিয়ে ঢেকে যে কোনো গরম জায়গায় রেখে দিচ্ছি 10 থেকে 12 ঘন্টার জন্য। গরমের দিন হলে দই জমতে বেশি সময় নেবে না, তবে শীতকাল হলে দইটা জমতে সময় একটু বেশি নেয়। এই 8-10 ঘন্টার মধ্যে কিন্তু দইয়ের বাটিটা কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না এবং ঢাকনাটাও কিন্তু খোলা যাবে না। আমার দইটা কিন্তু জমে গিয়েছে। এটা আমি যেখানে রান্না করি চুলার সাইডে রেখে দিয়েছিলাম, তাই তাড়াতাড়ি জমে গিয়েছে। আমার দইটা জমতে 10 ঘন্টা টাইম লেগেছে, তবে আপনাদের এর থেকে কম বা বেশি সময়ও লাগতে পারে। এটা কিন্তু উল্টো করলেও পড়ে যাচ্ছে না এবং এর থেকে কিন্তু কোনো প্রকার পানিও বের হচ্ছে না, অর্থাৎ পারফেক্টলি জমে গিয়েছে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপনারা চাইলে আপনাদের রান্না করা যে কোনো খাবারের ছবি আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। ফেসবুক গ্রুপের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরকম আরও সহজ সহজ মজাদার রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ভিডিওগুলো যাতে অন্যরাও দেখতে পারে তাই আপনার প্রিয়জনদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আজ এ পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।